অ্যাডভেঞ্চারের বশে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা, সিনেমা দেখে অনুপ্রাণিত বলছে পুলিশ। ইসলামী ব্যাংকের এক শাখা থেকেই এসালম লুটে নিয়েছে 1100 কোটি টাকা, 58 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ৭১-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার আহ্বান। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি, পরস্পর বিরোধী বক্তব্যে অস্পষ্টতার অভিযোগ। হাসিনার নির্দেশেই বন্ধ হয় ইন্টারনেট, পলকের স্বীকারোক্তি, পিলখানা হত্যাকাণ্ডের ট্রাইব্যুনালে অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@of21 ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও থাকছে: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় আইএমএফ, বাজারে এখনও সক্রিয় সিন্ডিকেট। সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে ব্যাংক লুটের চেষ্টা করেছিল ৩ তরুণ। পুলিশ জানিয়েছে অ্যাডভেঞ্চারের জন্য আর এক কিডনি রোগে আক্রান্তের চিকিৎসার জন্য তারা এই কাজটি করে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় 4 ঘণ্টা জিম্মি করে রাখে ব্যাংক কর্মী ও গ্রাহকদের। তবে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে তারা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 4টি খেলনা পিস্তল, 4টি চাকু ও একটি ড্রিল মেশিন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ভাঙতে পারেনি ব্যাংকের ভল্টও। সুমাইয়া খানের রিপোর্ট। দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেয় 3 কিশোর। 4 ঘণ্টা জিম্মি করে রাখে ব্যাংক কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যাংকটি ঘিরে ফেলে। জিম্মিকারীরা 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী, 3 তরুণকে আটক করে। উদ্ধার করে নগদ 18 লাখ টাকা, 4টি খেলনা পিস্তল, 2টি চাকু, একটি লোহার পাইপ ও একটি ব্যাগ। পরে ব্রিফিংয়ে পুলিশ জানান, মুভি দেখে অনুপ্রাণিত হয়ে অ্যাডভেঞ্চারের জন্য ব্যাংক ডাকাতির চেষ্টা করে তারা। মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। আটক হওয়ারা পুলিশকে বলেছে, মৃত্যু পথযাত্রী এক কিডনি রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতি করতে আসেন তারা। ওরা বলেছিল যে একজন মৃত্যু শয্যায় একটা রোগীকে, কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার, এই টাকাটা তারা দিতে চায়। তারা যে রোগীর ঠিকানা দিয়েছেন সেটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকা। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাক্তাই শাখা থেকেই এসালম গ্রুপ লুট করেছে 1092 কোটি টাকা। ঋণের নামে এই অর্থ লুটপাট হয়েছে বিতর্কিত ব্যবসায়ী এসালমের ছেলে এবং ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে। ব্যাংক লুটের ঘটনায় জড়িত 58 জনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। হাসিনা সরকারের 15 বছরে ব্যাংক খাত থেকে লুট হয়েছে 17 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে বিতর্কিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবার সংশ্লিষ্টরা লুট করে অন্তত 10 বিলিয়ন ডলার। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান বলছে, এস আলমের ছেলে আহসানুল আলম চেয়ারম্যান থাকাকালীন তার সহায়তায় ইসলামী ব্যাংকের চট্টগ্রাম চাক্তাই শাখা থেকে লুটপাট হয় 1092 কোটি টাকা। জড়িত ব্যাংকটির সাবেক এমডি, পরিচালক সহ 34 কর্মকর্তা। এই একটা পরিবার কাছে এতগুলো ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নট অনলি ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও নিয়ে গেছে। এটা তো তখনকার সরকারের মদদেই এবং তাদের পেট্রোনাইজেশনে গিয়েছে। ঋণের নামে দুঃসম্পর্কের আত্মীয় গোলাম সারোয়ার চৌধুরীর মেসার্স মুরাদ এন্টারপ্রাইজকে ব্যবহার করেন এস আলম। জড়িত 58 জনকে আসামি করে মামলা করেছে দুদক। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ
রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে থাকা এস আলম ও তার পরিবারের সদস্যদের ১২৫টি অ্যাকাউন্ট অবরুদ্ধ করতে বিশেষ জজ আদালতে আবেদন করেছে দুদক। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের সাইডলাইন বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় পারস্পরিক সম্পর্ক জোরদার করতে একমত পোষণ করেন ড মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি দলের অভিজ্ঞতা বিনিময়কে গুরুত্ব দেবে দুই দেশ। বৈঠকে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। গত ১৪ মাস ধরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল যুদ্ধাপরাধ করে চলেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে কায়রোতে D8 সম্মেলনের বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় দুই রাষ্ট্র প্রতিষ্ঠাকে এই সমস্যার সমাধান বলে উল্লেখ করেন তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। গত বছর অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়েছে। হামলা চলছে দক্ষিণ লেবাননেও। এমন পরিস্থিতিতে D8 সম্মেলনের এই বিশেষ অধিবেশন। এতে দেয়া বক্তব্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পাশে আছে সবসময়। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনিদের পাশে আছে সবসময়। আর ইসরায়েল যা করছে তা সুস্পষ্ট যুদ্ধাপরাধ। The massacres in Gaza, the West Bank and Lebanon are clear violations of international law and constitute war crimes. Those responsible must account. ১৯৬৭ সালে সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অবিচল থাকতে D8 নেতাদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। We remain steadfast in advocating a just and lasting solution through a two-state solution to the crisis, with Israel and Palestine living side by side in peace and harmony. লেবাননে ইসরায়েলি হামলার কারণে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা সংকট তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। জনগণের সমর্থনে নির্বাচনী পুলসিরাত পার হয়ে সরকার গঠন করবে বিএনপি বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ৫ তারিখের আগে পর্যন্ত আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া, স্বৈরাচারকে ফেলে দেওয়া। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। নির্বাচনের কোনো রোডম্যাপ বা সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় হতাশ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন তা অস্পষ্ট। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টার প্রেস সচিব পরে যে বক্তব্য দিয়েছেন তা পরস্পর বিরোধী। নির্বাচনী অন্তর্বর্তী সরকার যে সময় নিচ্ছে, বিএনপি এটি যৌক্তিক বলেও মনে করছে না। মাহিলা ইসলামের রিপোর্ট। সভা অনুষ্ঠিত হয়। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির শীর্ষ নেতারা। বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন। এ বিষয়ে আমাদের বক্তব্য, পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়ে স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেন, 2014, 18 ও 24 সালের জাতীয় নির্বাচনকে অবৈধ মনে করে বিএনপি। মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে এখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তাতে নির্বাচন রোডম্যাপ ও সুনির্দিষ্ট সময়সীমা নেই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোডম্যাপ
সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। প্রধান উপদেষ্টার ভাষণ ও পরবর্তী প্রেস সচিবের বক্তব্য জনগণের মধ্যে আরও ধোঁয়াশা তৈরি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। শারীরিকভাবে অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দিতে পারবেন না। সে কারণে ওই সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল। ঘোষণা হয়ে গেলে তো সব রেডি হয়ে যাবে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিব ভিন্ন কথা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে হতাশা। দলগুলো বলছে সব ধরনের বিভ্রান্তি দূর করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেয়া কোনো বিকল্প নেই। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই সময়সীমার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। পরদিন এক সংবাদ সম্মেলনে তার প্রেস সচিব শফিকুল আলম জানান 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন হতে পারে, কিন্তু তাদের এই বক্তব্যে ধূম্রজালের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছে বিএনপির পক্ষ থেকে বলে আসছি, আরও আগেও বলেছি যে আমাদের নির্বাচনের ব্যাপারে একটা সুদৃষ্ট রূপরেখা আমাদের সামনে জাতির সামনে দেওয়া দরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেভাবে বলেছেন, এটা আমার মনে হয় প্রধান উপদেষ্টার জায়গা থেকেই এই বিতর্কটা দূর করে দেওয়া দরকার। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছেন সেখানে কিন্তু সেইভাবেও এটা বলেননি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রসঙ্গক্রমে উনি এটা বলেছেন, ওইটাকে আমরা সিরিয়াসলি দিতে পারি। আমি উপদেষ্টা বা তার প্রেস সচিবের বক্তব্য অত সিরিয়াসলি দিচ্ছি না। রাজনীতিবিদরা বলছেন পতিত সরকারের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বহাল তবিয়তে রয়েছে। তাদেরকে অপসারণ না করা পর্যন্ত সরকার তার কোনো টার্গেটেই পৌঁছাতে পারবেন না। একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ভালো মানের নির্বাচন করবার জন্য এই ন্যূনতম সংস্কারটুকু করা দরকার। ওইটাই আপনার টার্মস অফ রেফারেন্স, এটা করতেই হবে। যদি মানে কদ্দূর করতে পেরেছেন, তাহলে আমি যেটা আশা করি তার কাছাকাছি যাইনি। এটা শেখ হাসিনা তার দোসররা কিছু অংশ নিয়ে পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া আবর্জনাগুলো তো আপনি পরিষ্কার করতে পারলেন না, এখনও করতে পারেননি। যত দ্রুত সম্ভব এদেরকে ছাঁটাই করে দেন। সংস্কারের নামে নির্বাচনের জন্য খুব বেশি সময় নেওয়াটাও ষড়যন্ত্রকারীদের জন্য সুযোগ বয়ে আনতে পারে বলে মন্তব্য করেন তারা। দমান রয়েছে এটা নির্বাচন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। পরিষ্কার কথা। জুলাই আগস্ট গণহত্যায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, আর তা বাস্তবায়ন করেন জুনায়েদ আহমেদ পলক। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলক এসব কথা স্বীকার করেছেন। এদিকে সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। জুলাই আগস্ট জুড়ে ছাত্র আন্দোলনে যখন নির্বিচারে গুলি চলত, তখন হুটহাট করে চলে যেত ইন্টারনেট। তখন এর ব্যাখ্যায় পলক এক এক সময়ে এক এক কথা বলতেন। মহাখালীর বহুতল খাজা টাওয়ারের ডাটা সেন্টারে আগুন লাগার কথাও বলেছিলেন তিনি। তবে 5 আগস্টের পর বেরিয়ে আসে মূল কারণ। গত 18 ডিসেম্বর জুলাই আগস্ট গণহত্যার সময় ইন্টারনেট বন্ধের কারণ জানতে পলককে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। সেখানেই স্বীকার করেছেন স্বয়ং শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন। সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এদিকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 8 জনকে, যাদের তদন্ত প্রতিবেদন দিতে আবারও সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। আমি আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি, এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26
29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে ট্রাইব্যুনালে যারা জুলাই আগস্ট গণহত্যা নিয়ে সাক্ষ্য দেবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। প্রত্যেকটা সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর দায়িত্ব, গোয়েন্দা সংস্থা সহ। এরপরে যদি আমরা কোনো টার্গেট কিলিং বা সাক্ষীদের ব্যাপারে হেনস্থা, আহত বা নিহত হওয়ার খবর পাই, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। তবে ট্রাইব্যুনালে জুলাই আগস্ট ঘটনার বিচার হতে পারে না বলে আবেদন দাখিল করেছেন আসামি জিয়াউল আহসান। 20 জানুয়ারি শুনানি হবে এই আবেদনের। সংস্থার মাধ্যমে এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। একটাই অপরাধ ছিল তাদের, জানেন কি? তারা বাংলাদেশকে ভালোবাসতো, বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করত। আর ওদের ষড়যন্ত্রে আমার বাবা এবং মা এবং বাকি সব অফিসার এটা শিকার। আজকে অভিযোগ দায়ের করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় মূল ষড়যন্ত্রকারীদের বিষয়ে তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করেছে তাদের টার্গেট কিলিং করা হচ্ছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টার্গেট কিলিংয়ের বিচার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাও চেয়েছেন তারা। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে শিক্ষার্থীরা বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা গণহত্যা চালানোর পরও প্রতিনিয়ত ফেসবুক পেজে প্রকাশ্যে হুমকি ধামকি দিয়ে আসছে। যারা আন্দোলনে ছিল তাদের হত্যা করা হবে বলেও প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা প্রতিনিয়ত তাদের ফেসবুক পেজ এবং তাদের যারা পরিচিত মুখ আছে তাদের ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করে, সাইবার স্পেসকে ব্যবহার করে জঙ্গিবাদমূলক উস্কানি দিয়ে আসছে। আমরা যারা আন্দোলনকারী আছি তারা গণহত্যার মামলার সাক্ষী এবং সাক্ষীদের এবং ভিকটিমদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশে আইন আছে এবং সেই আইনের ব্যবস্থার প্রতি সম্মান রেখেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। ন্যায় বিচার নিশ্চিতে বিশেষজ্ঞ সংস্থার মাধ্যমে নতুন করে 21 আগস্ট গ্রেনেড হামলা তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো উচিত বলে অভিমত দিয়েছে হাইকোর্ট। এই পর্যবেক্ষণের আলোকে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদেশের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা এই মামলায় বিচারিক আদালতের দেয়া সাজার রায় বাতিল করে 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। আসামিদের ডেথ রেফারেন্স, আপিল, জেল আপিল ও বিবিধ আবেদনের উপর শুনানি শেষে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দেন। ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডে 2 দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। পারস্পরিক সম্মান বজায় রেখে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার কথা বলছেন বিএনপির সিনিয়র নেতারা। আরও বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে কোনো হুমকি প্রতিরোধে ঐক্য গড়ে উঠেছে দেশের সব নাগরিকের মধ্যে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সাম্প্রদায়িক ইস্যুসহ নানা ঘটনায় ভারতের রাজনৈতিক দলগুলোর উস্কানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ড সৃষ্টি করেছে বিতর্কের। সর্বশেষ বিজয় দিবস নিয়ে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ট্যাটাস নিয়ে বাংলাদেশে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। জনগণের আন্দোলনে জাতির যে অর্জন, উদ্দেশ্যমূলকভাবে সেখানে অস্থিরতা তৈরির চেষ্টা, বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়ভাবে সমস্ত রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজনের সাথে সরকার আলাপ আলোচনা করেছেন জাতীয় ঐক্য যাতে আমরা ধরে রাখতে পারি। ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য বাংলাদেশে সৃষ্টি হয়েছে সেটাকে যেন আমরা ঊর্ধ্বে তুলে ধরি এবং জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্বকে যাতে আমরা সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে পারি সেই জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একটি বিশেষ গুরুত্ববাহী ও বহুমুখী বিষয়, যা 2 দেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি ও সমর্থনের। তাই সম্পর্ক নষ্টের দোরগোড়া থেকে ফিরিয়ে পারস্পরিক সংযোগ বাড়ানোর আহ্বান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদের। ভারত বাংলাদেশের যে সম্পর্ক গড়ে তোলার কথা, সেই সম্পর্ক যে বিনষ্ট হয়েছে এটাতে নিয়ে কোনো কারো সন্দেহ নেই।
আরও খারাপের দিকে নিয়ে না গিয়ে পরস্পরের সম্মানবোধ রেখে পরস্পরের স্বার্থ সংরক্ষণ করে এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে কিভাবে দুই দেশের সম্পর্ক করা যায় ভারতকে সেদিকে চিন্তা করতে হবে। ন্যায্যতা ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপনে মনোনিবেশ করার কথাও বলছেন বিএনপির এই দুই কেন্দ্রীয় নেতা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শান্তি ও বন্ধুত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছেন 685 জন ভারতীয় বিশিষ্ট নাগরিক। এদের মধ্যে দেশটির সাবেক বিচারক, আমলা এবং বেশ কয়েকজন রাষ্ট্রদূত রয়েছেন। অনলাইন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চিঠিতে গত 5 দশকের বেশি সময় ধরে ঢাকা দিল্লি সম্পর্কের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দুই দেশের বন্ধুত্ব বজায় রাখার উপর জোর দিয়েছেন তারা। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা ও তাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস না করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ভারত ও বাংলাদেশের স্থল ও সমুদ্র সীমার মতো গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোর সমাধান এবং বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামোগত সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে চিঠিতে। যুক্তরাজ্য সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিক তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাদের পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে 59,000 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগে তদন্ত চলছে। ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রী টিউলিপ এই নিয়ে চাপের মুখে আছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের বিশেষ প্রতিবেদন বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সইয়ের সময় তিনি সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে শেখ হাসিনার সঙ্গে ক্রেমলিনে যান। এই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ নিয়ে বিরোধী রক্ষণশীলদের সরব হতে দেখা গেছে। তারা টিউলিপের মন্ত্রীপদে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার বক্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে দাবি করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন। এর জন্য ফ্যাসিস্ট সরকারের হয়রানির শিকার হয়েছেন। কিন্তু তার সংবাদ মাধ্যম তার বক্তব্যকে ভুলভাবে প্রকাশ করেছে। এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের রক্তকে অস্বীকার করার সমান বলেও মন্তব্য করেন তিনি। তো স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছি, যার জন্য বিভিন্নভাবে নিগ্রহের শিকার হয়েছি এবং এটা আজকে নতুন নয়। তো এই যে অপপ্রচারটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপে সন্তুষ্ট নয় আইএমএফ। দেশের অর্থনীতিও খুব একটা ভালো অবস্থায় নেই। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইএমএফের মিশন প্রধান। টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর উদ্যোগে সতর্ক থাকারও আহ্বান জানান সংস্থাটি। এদিকে ফেব্রুয়ারিতে আইএমএফের বোর্ড সভায় সিদ্ধান্ত হবে বাংলাদেশের ঋণের 4র্থ কিস্তি ছাড়ের। মফিউর রহমানের রিপোর্ট। 16 দিনের সফর শেষে সচিবালয় আইএমএফ মিশন প্রধানের সংবাদ সম্মেলন। বললেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। এছাড়া শঙ্কা জানান টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর পরিকল্পনা নিয়ে। Further pumping liquidity in the system in the banking sector is a concern. It may be needed temporarily, but that liquidity needs to be mopped up very quickly so that it doesn't have inflationary pressures. And it cannot continue for a very long time. চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি 3.8% নামবে বলেও এ সময় জানানো হয়। মিশন প্রধানের কাছে প্রশ্ন ছিল, এর আগে বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতি দেশ বললেও এখন কেন এই অবস্থা? It is a picture where Bangladesh used to grow at 7% with low inflation even in 2022, and now we are in a situation where it is slowing at 3.8% growth with high inflation, putting extra pressure on reserves and a banking sector which needs help. আগামী 5 ফেব্রুয়ারি আইএমএফ এর বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হবে প্রতিশ্রুত ঋণের 4র্থ কিস্তি ছাড়ের, যে অর্থ বাংলাদেশ পাবে ফেব্রুয়ারির শেষ নাগাদ। End of February, the amount of $650 million will be allocated to. মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বারবার শুল্ক সুবিধা দিয়েও কমানো যায়নি নিত্যপণ্যের দাম। চড়াই আছে চাল, তেল ও পেঁয়াজের বাজার। খুচরা ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট এখনও সক্রিয়। অর্থনীতিবিদরা বলছেন শুল্ক সুবিধা দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।
প্রয়োজন আমদানি নীতির সংস্কার। তৌহিদুর রহমানের রিপোর্ট। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সয়াবিন তেল, চিনি, পেঁয়াজ, আলু এবং চাল সহ 7টি পণ্যে শুল্ক সহায়তা দিয়েছে সরকার। সম্প্রতি সয়াবিন এবং সয়াবিনজাত পণ্য আমদানিতে 5% অতিরিক্ত শুল্ক কমিয়েছে এনবিআর। এরপরেই বাজারে দেখা দেয় সয়াবিন তেলের কৃত্রিম সংকট। এর কয়েকদিন পরেই প্রতি লিটারে 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করে সরকার। সাথে সাথেই বাজারে বেড়ে যায় সয়াবিনের সরবরাহ। নতুন তালিকা অনুযায়ী খোলা সয়াবিনের লিটার 157 টাকায় বিক্রির কথা থাকলেও বিক্রি হচ্ছে 180 টাকা লিটার। চিনি 117 টাকায় কিনে আসে বর্তমানে। তো এটা খুচরা বাজারে যেরকম যে নিয়মে বিক্রি দরকার আমরা ওই নিয়মে বিক্রি করি। আমরা 20 টাকায় বিক্রি করি, 25 টাকায় বিক্রি করি, মানে কাস্টমারের উপর ডিপেন্ড করে। সরকারের হাতে নিয়ন্ত্রণ নেই, এরা যারা ইনপোর্ট করতেছে তাদের হাতে। চিনির কেজি বিক্রি হচ্ছে 125 টাকায়, দেশি পেঁয়াজ 120, ভালো মানের মসুরের ডালের কেজি বিক্রি হচ্ছে 135 টাকায়। বাড়তি দামের বিষয়ে সরকারকে আরও নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। যে তুলনায় বাজার দাম ও তুলনায় মনে করেন বেতন পাইতেছি না। চাল, ডাল, চিনি তুলনামূলক সরকার যেভাবে সুযোগ সুবিধা দিচ্ছে কিন্তু ওইভাবে পাচ্ছি না কম। বাজারের শুল্ক সুবিধার ইতিবাচক প্রভাব আগামী মাসে পেতে পারেন বলে জানান সয়াবিন আমদানিকারকরা। ডলারের দাম বাড়ায় শঙ্কায় রয়েছেন তারা। এখন অ্যাভেলেবল প্রোডাক্ট আছে, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। রোজার উপর প্ল্যান করছি, চিনি কোনো সমস্যা হবে না। এদিকে চালের বাজার সহনীয় রাখতে সব আমদানি এবং নিয়ন্ত্রক শুল্ক প্রত্যাহার করেছে সরকার। কিন্তু এর মধ্যে চালের দাম আরও বেড়ে গেছে। ভালো মানের মিনিকেট বিক্রি হচ্ছে 75 টাকা কেজি। গত সপ্তাহ নাজিরশাল ছিল আপনার 70-72, এই সপ্তাহ 75-76, আর মিনিকেটও তদ্রুপ। শুল্ক সুবিধা দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে প্রয়োজন আমদানি নীতির সংস্কার। এখন যে ধরনের আইনগত কাঠামো রয়েছে তাতে এককভাবে একজন আমদানিকারক এবং এককভাবে তার ডিস্ট্রিবিউটর, ডিলার কাজ করতে পারে, কিন্তু আগামীতে এই জায়গায় সংস্কার না আনলে অধিক সংখ্যক আমদানিকারক এখানে বাজারে ঢুকে ব্যবসা করতে পারবে না। শুল্ক সুবিধার কারণে আমদানিকারকরা উপকৃত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে বলেও মনে করেন তারা। আমদানিকারকের পকেট ভারী হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পূর্ব নির্ধারিত 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন মাওলানা জুবায়েরপন্থীরা। সাতপন্থীরা এ সময় ইজতেমা করতে চাইলে কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি তাদের। এদিকে জুবায়েরপন্থী হিসেবে পরিচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের কারণে অস্থিরতা বাড়ছে বলে দাবি করেছেন সাতপন্থীরা। বলছেন জুবায়েরপন্থীরা লাশ নিয়ে রাজনীতি করছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। বুধবার ভোররাতে তাবলিগ জামায়াতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষের পর টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা এখনও থমথমে। এরই মধ্যে পুনর্নির্ধারিত 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন জুবায়েরপন্থীরা। আমাদের ইজতেমাগুলোয় মানুষ আর মানুষ লোকারণ্য হয়ে যায়। ইনশাআল্লাহ ইজতেমা আমাদেরই হবে জানুয়ারি 31, ফেব্রুয়ারি 1-2। সাতপন্থীদের ইজতেমা করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি। হযরত উলামায়ে কেরাম সবারই এখন একটাই দাবি, মাওলানা সাদ সাহেবের দেশীয় লোক অনুসারীদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। যখন একটা দলই থাকবে না, একটা দলকে নিষিদ্ধ করা হবে, তখন তাদের কর্মকাণ্ডে কোনো প্রশ্নই আসে না। আরেক সংবাদ সম্মেলনে সাতপন্থীরা দাবি করেন জুবায়েরপন্থীরা লাশ নিয়ে রাজনীতি করছেন। আমাদের সকল শান্তির আহ্বানকে তারা উপেক্ষা করে তারা তুরাগ নদীকে রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছে। আমরা জুবায়েরপন্থী সর্বোচ্চ মহল যারা এবং ওলামায়ে কেরামকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে এমন পরিস্থিতি দ্বিতীয়বার না ঘটে। জুবায়েরপন্থী হিসেবে পরিচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। ওলামায়ে কেরামের মধ্যে যারা উস্কানি দিয়েছেন, রক্তের বন্যা বইয়ে দিবে, আপনাদের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ করছি, আমাদের পক্ষ থেকে এরকম উস্কানিমূলক উগ্রতাপূর্ণ একটা বক্তব্য যদি আপনারা দেখাতে পারেন, আমি আশা করছি আমাদের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য আপনারা দেখাতে পারবেন না। ইজতেমা নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেন সাতপন্থীরা। আমরা অবশ্যই আমাদের ইজতেমা করব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যশোরে একটি মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠানের ভাইরাল ভিডিও নিয়ে চলছে তোলপাড়। পুলিশ বলছে ভিডিওটি যেমন খুশি তেমন সাজর, যেখানে 3 শিক্ষার্থী ককশিটের তৈরি অস্ত্র নিয়ে হামাস সেজেছিল, যা বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
যশোরে মাদ্রাসা শিক্ষার্থীদের নাটকের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। ভিডিওটিতে দেখা যায় ওয়াজ মাহফিলে দুইজন আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়েছিল। বিষয়টি অনুসন্ধানে একদল সাংবাদিক যায় ওই মাদ্রাসায়। ছাত্ররা আরবি বক্তৃতা দিচ্ছিলেন, সেটা ওই ভিডিও করে নেটে ছাড়া হয়। যে ভিডিওগুলো আমাদের পছন্দনীয় হয়, যে জায়গায় ওই জায়গায় পুরস্কার দেওয়া হয় ভিডিওগুলো দেখে দেখে, তো সেই হিসাবে ওই ভিডিওটা ছাড়া হয়েছিল। আসলে পুলিশও আসে, মাদ্রাসার শিক্ষকদের থানায় নিয়ে আসে। যেমন খুশি তেমন সাজতে ব্যবহৃত ককশিট দিয়ে তৈরি আগ্নেয়াস্ত্র দুটি জব্দ করা হয়। পুলিশ জানায় 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠানের ওই ভিডিওটি যেমন খুশি তেমন সাজর, যাতে 3 জন শিক্ষার্থী ফিলিস্তিনের হামাজ সাজে অভিনয় করে, তা ভিন্ন উদ্দেশ্যে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। মাদ্রাসার 3 ছাত্র যারা যেমন খুশি তেমন সাজো এই প্রতিযোগিতার অংশ হিসেবে এটি অভিনয়ে অংশ নেয় এবং পরবর্তীতে ওই মাদ্রাসায় পুলিশ যে সরেজমিনে এই অস্ত্র সদৃশ দুটি বস্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেটা জানা যায়, দেখতে পাওয়া যায় যে এটি ককশিট এবং কাঠের তৈরি একটি খেলনা। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে উদ্দেশ্য প্রণোদিত হয়েই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ছাত্ররা যারা না বুঝে এটা করেছে, এরপর এটা আমরা যখন জানতে পারছি এটাকে আমরা তৎক্ষণিক অফ করেছি এবং এই বিষয়টা আলহামদুলিল্লাহ একবার স্বচ্ছ এবং এটার ভিতরে কোনো লুকোচুরি নেই। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। চালু হলো ইসলামী ব্যাংক বাংলাদেশের মৌচাক শাখার অধীনে মধুবাগ উপশাখা। উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মওলা। তিনি বলেন 2,45,00,000 গ্রাহক সরাসরি ইসলামী ব্যাংকে হিসাব পরিচালনা করছে। উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মাহমুদুর রহমান, মাওলানা সাদিকুর রহমান আজহারি, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আশরাফ আলী, মধুবাগ উপশাখা ইনচার্জ মোহাম্মদ আনোয়ারুল কবির সহ অন্যান্যরা। সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ। অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক নাজমু সাদাত। বক্তব্য রাখেন শ্রীনগর শাখার ব্যবস্থাপক লোকমান হোসাইন, শরিয়া সুপারভাইজারি কমিটির সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নাল আবেদিন এবং মার্কেটিং ও ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান সামিয়া তাহসিন। সমাবেশে 2 শতাধিক গ্রাহক যোগ দেন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অ্যাডভেঞ্চারের বশে কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা, সিনেমা দেখে অনুপ্রাণিত বলছে পুলিশ। ইসলামী ব্যাংকের এক শাখা থেকে এসালম লুটে নিয়েছে 1100 কোটি টাকা, 58 জনের বিরুদ্ধে দুদকের মামলা। 71-এর অমীমাংসিত সমস্যা মীমাংসা করুন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার আহ্বান। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি, পরস্পর বিরোধী বক্তব্যে অস্পষ্টতার অভিযোগ। হাসিনার নির্দেশে বন্ধ হয় ইন্টারনেট, পলকের স্বীকারোক্তি, পিলখানা হত্যাকাণ্ডের ট্রাইব্যুনালে অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।